সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। উৎসবের এই আনন্দময় দিনে আমরা সবাই যখন প্রিয়জনদের সাথে সময় কাটাই, তখন আমাদের কৌতূহল জাগে সমাজের পরিচিত মুখগুলোর ঈদ কেমন কাটে তা নিয়ে। বিশেষ করে রাজনীতির মাঠের তীক্ষ্ণ যুক্তি আর আপোষহীন কণ্ঠস্বর যখন ঈদের আমেজে কিছুটা নমনীয় হয়, তখন সেই আড্ডাটা জমে ওঠে বেশ দারুণভাবে। আজকের এই ঈদ আলাপে, যেটি একদমই করা হবে না, সেই আলাপে স্টার নিউজ ঈদ আলাপে আপনাদের সাথে আমি শান্তা শার্লিন, এবং আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সমকালীন রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। এবারের ঈদ আপনার জন্য কেন বিশেষ? কি নতুন নিয়ে এসেছে এবারের ঈদ? নতুন তো একটা বড় ঘটনা আমাদের জাতীয় জীবনে ঘটে গেছে। আমরা এত রক্ত, এত আত্মত্যাগ, এত হাজারো নারী, শিশু, বৃদ্ধ, বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, মানে সব বর্ণের পরিচয়ের, সব শ্রেণীর মানুষের, ছাত্র, শ্রমিক, জনতার একটা বিরাট আত্মত্যাগের মধ্যে দিয়ে হাজারো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে একটা অভ্যুত্থান করেছি, এবং বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার একটা সুযোগ তৈরি হয়েছে, সেই প্রত্যাশা তৈরি হয়েছে, এবং সেটার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সংসদ গঠিত হয়েছে। মানুষের প্রত্যাশা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে যেখানে জবাবদিহি থাকবে, এবং যেখানে আর কেউ এই পুরো ক্ষমতা কুক্ষিগত করে পকেটে ঢুকিয়ে একইভাবে দেশ চালাতে পারবে না, দেশ দখল করতে পারবে না। সেই জায়গাটা, এই যে মানুষের প্রত্যাশা, একই সাথে মানুষের জীবনে তার আর্থ সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, সেইখানে তার ভাগ্যের পরিবর্তন ঘটবে, দিনের বদল ঘটবে, সেই জায়গাটা মানুষের প্রত্যাশা ছিল। এখন সেই প্রত্যাশার মধ্য দিয়ে আমরা নির্বাচনে অংশ নিয়েছি, নির্বাচিত হয়েছি, এমনকি সরকারে যোগ দিয়েছি। কাজেই এই পুরো অবস্থানগত একটা বড় পরিবর্তন ঘটেছে আগেকার জীবনের সাথেই বলা চলে। আমি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, 1990 সালের গণ অভ্যুত্থানের মধ্য থেকে আমাদের রাজনীতির প্রত্যক্ষ হাতে করি, এবং তারপরে বলা চলে যে এই আজ পর্যন্ত একজন টানা সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী। তো ওইটা কিন্তু বেশিরভাগটা সময় একটা বিরোধী রাজনৈতিক জায়গাতেই ছিল। এখন এসে আমরা যেমন একদিকে সংসদে গিয়েছি, অন্যদিকে সরকারে যোগ দিয়েছি, এটা সম্পূর্ণ একটা নতুন ভূমিকা। আপনাকে অভিনন্দন। এবারের ঈদ ফলে আপনার আমি জন্য খুব স্পেশাল। শেষ করি আপনাকে এই কথা বলে, দর্শকরা নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই যে এবারের ঈদটা কেন আপনার জন্য স্পেশাল। তবে সেইখানে একটা প্রশ্ন চলে আসে। আমি স্পেশালটা একটু বলি, সেটা হচ্ছে এই নতুন এক্সপেরিয়েন্সটার কারণে মানুষের কাছে যখন যাচ্ছি, তখন আমি ঠিক তাদের কাছে আগের মানুষটার চাইতে একটু অবস্থানগতভাবে ভিন্ন মানুষ। সেইটা মানুষের যে প্রকাশ ঘটছে, সেটা কিছুটা আমার জন্য আমি কিভাবে তাদের রিয়্যাক্ট করব, সেটা আমাকে প্রতি মুহূর্তে ভাবতে হয়েছে, ভাবতে হচ্ছে, এবং তার মধ্য দিয়ে নিজের একটা পুনর্গঠন হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হওয়ার আগের জোনায়েদ সাকি আর এখনকার জোনায়েদ সাকি, আমরা যে সাকি ভাইকে দেখতাম টকশোতে আসতেন, আপনি চমৎকার বক্তা, গণসংহতি আন্দোলনের সাথে প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে আপনি বিভিন্ন আন্দোলনে ছিলেন, সক্রিয়ভাবে ছিলেন, আমরা সবসময় আপনাকে ফ্রন্টেই দেখতাম। হঠাৎ করে এই যে প্রতিমন্ত্রী হওয়া, মন্ত্রিত্ব পাওয়া, পার্লামেন্টে যাওয়া, ভিন্ন রকম একটা পরিবেশ, আপনার কাছে মনে হচ্ছে যে ব্যক্তি হিসেবে একটু পরিবর্তন হয়ে গেছে কয়েকদিনে? আপনি নিজে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসছে? সেই কথাটাই আসলে বললাম যে মানুষের প্রতিক্রিয়া, আমার তখন নিজেকে নতুন করে ভাবতে হচ্ছে। আমি কথাটা বদলে গেলাম, কারণ মানুষ ঠিক আগের মতো বিহেভ করছে না, আবার আগের মতোটা পুরোটা না, আরো বেশি এক্সপেকটেশন, অনেক বেশি, কখনো সমীহ, কখনো জবাবদিহি চাওয়া। সেই পুরো জিনিসটা আমাকে নিজেরকেই নতুন করে আবার নিজের সামনে হাজির করছে। তো চেষ্টা করছি যে রাজনৈতিক সংগ্রামের ভেতর থেকে আমরা এসছি কিংবা আছি, এবং সেই সংগ্রামের ধারাবাহিকতাই যেহেতু
আমরা মনে করি যে এই নতুন দায়িত্বগুলোতে আমরা এসেছি, কারণ এটা একটা লড়াইয়ের দীর্ঘ পথ হিসেবে দেখছি। আমাদের স্লোগান ছিল সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে। তো সরকারের বদল তো ঘটেছে এবং তারকে আমরা জনগণ লড়াই করে পতন ঘটিয়েছে। তারপরে নতুন করে নির্বাচন এবং সরকারের যাত্রা, এখন রাষ্ট্র ব্যবস্থার যে পুনর্গঠনের কর্তব্য ছিল এবং দেশের মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটানোর যে অঙ্গীকার ছিল, এইটাও আমাদের ওই লড়াইয়েরই একটা অংশ। ফলে ঠিক ক্ষমতায় চলে গেছেন, ক্ষমতা পেয়েছেন, এইটা মানে বড় ব্যাপার নয়। এটা বরং পুরো বিষয়টা হচ্ছে যে একটা দায়িত্ব নতুন করে এসছে এবং সেটা শুধু আমার ব্যক্তিগত বক্তব্য না, এটা কিন্তু আমরা যে সরকারে আছি, সরকারের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু একই বক্তব্য দিচ্ছেন যে আমরা ক্ষমতায় যাইনি, আমরা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্ব পেয়েছি। ফলে এটা চ্যালেঞ্জটা অনেক বড়, দায়টা অনেক বড়। সেই জায়গা থেকে ধরুন জিনিসটাকে দেখতে চাচ্ছি। ফলে ওই কারণে আমাদের বিবেচনা যে আমরা এখন একটা লড়াইয়ের ধারাবাহিকতায় আছি। আচ্ছা, আপনার কথা শুনে একটা জিনিস বুঝলাম যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। এই কথাটা আপনার কথার মধ্যে ফুটে উঠছে যে অনেক বড় দায়িত্ব নিয়ে আপনার মধ্যে আসলে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে, দায়িত্ববোধটা বেড়ে গেছে। এবং সেই সাথে আরেকটা জিনিস আপনি বলছিলেন যে জবাবদিহিতার বিষয়টা। আগে একটা সময় আমাদের দেশের প্র্যাকটিসটা এমন ছিল যে মন্ত্রী প্রতিমন্ত্রী মানেই সবাই তাদেরকে তোষামত করবে, তার মানে এখন জবাবদিহিতার একটা কালচারও তৈরি হয়েছে। আপনার পরিচিত জনের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন যে তারাও জবাবদিহিতা চায়। মানে যারা তোষামত করছে তাদের তো আসলে শেষ বোধ হয়, মানে তোষামত যে প্রত্যাশা করে অথবা তোষামতকে যে পছন্দ করে, সেটা তো তার মনে হয় যে ওখানেই তার সমাপ্তি ঘটে গেছে তার জীবনেরও। এটা আসলে মানে রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি যখন কিসের জন্য লড়াই করেছেন সেইটাকে স্পষ্টত মনে রাখেন। লড়াইটা আপনার কাছে যখন গুরুত্বপূর্ণ থাকে, তখন দায়িত্বের প্রশ্নটা আপনাকে কোনো আনন্দ দেয় না কিংবা কোনো ধরনের সন্তুষ্টিতে ফেলে না, বরং দায়িত্বের জায়গাটা আরও অনেক বেশি মানে ওই জবাবদিহির জায়গা থেকে সার্বক্ষণিক আপনাকে তাড়া করে যে আমরা কাজটা যে দায়িত্ব নিয়ে এসেছি সেটা ঠিকমতো করতে পারছি কিনা। আগে আমরা সমালোচনা করেছি, কথা বলেছি, নতুন স্বপ্ন দেখিয়েছি, আমরা গেলে এই কাজ করতে পারবো। এখন তো সেই দায়িত্বটা এসছে, যদিও অনেক রকম সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরে যতটুকু এখতিয়ার আছে তার মধ্যে থেকে কি করতে পারা যাচ্ছে সেই জবাবদিহি তো করতে হবে। সে কারণেই এটা অনেক বড় চ্যালেঞ্জ। বিভিন্ন সময় আমরা দেখেছি ওইটা সার্বক্ষণিকভাবে মাথায় কাজ করে এবং এটা কাজ করে বলে মনে করে যে এখনো জীবন্ত আছি। একটু প্রেসার ফিল করেন কিনা এই কারণে? এখন অবশ্যই মানে প্রেসার, মানে এটা আমার ধারণা যে সবারই ফিল করা উচিত। আর এটা ফিল না করলে আপনি তো আত্মসন্তুষ্টিতে ভুগতে শুরু করবেন, তখন আপনার মনে হবে যে আপনার কাছে ক্ষমতা আছে। আচ্ছা, এবারে বাংলাদেশে তো আত্মসন্তুষ্টিতে ভোগার আসলে খুব বেশি সুযোগ আছে কিনা সেটা জনগণ বলে দিবে। প্রোগ্রেসিভ পলিটিক্সের সাথে আপনি দীর্ঘদিন ধরে আছেন, হঠাৎ করে আমরা দেখলাম যে এই প্রোগ্রেসিভ পলিটিক্স থেকে আপনি অ্যালায়েন্সে আসলেন বিএনপির সাথে। এটা কি কোনো মানে অন্য কোনো ভাবনা থেকে, নাকি আপনার একটা সুপরিকল্পিত পরিকল্পনা ছিল, সেটা যদি বলেন। না, এটা বলতে পারেন যে একেবারে বাস্তব প্রয়োজন থেকে। আপনি লক্ষ্য করুন যে 2014 সালের সেই 153 আসন নির্বাচনের আগেই মানে নির্বাচিত ঘোষণা করে দেওয়া, সেই রকম একটা নির্বাচনকে কত মানে ভয়ঙ্কর তামাশায় পরিণত করা যায় সেটা 2014 সালে দেখিয়েছে। কিন্তু তারপরেও আন্দোলন করে আমরা এই সরকারকে তখনও ক্ষমতাচ্যুত করতে পারিনি। 18 সালে একটা নির্বাচন আসলো, সেখানে এই সরকার যারা মানে জোর করে ক্ষমতা দখল করেছিল তারা বললো না, দেখেন আমাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, আসেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন দিব। তারপর তারা উপহার দিল একটা মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন, এবং যেখানে কি কি হয়েছে সব জানা আছে। সে কারণে এর পরের অভিজ্ঞতাটা আসলো যে তাহলে এই ব্যবস্থা টিকিয়ে রেখে আর একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এবং যে কারণে 2024 নির্বাচনের তথাকথিত যে আবার সেখানে একটা আমির নির্বাচন হলো, সেই নির্বাচনের আগেই কিন্তু বাংলাদেশটা বদল করার একটা দাবিটা উঠলো, মানে রাষ্ট্র ব্যবস্থা বদল, দেশের সাংবিধানিক যে ক্ষমতা কাঠামো সেটার বদল, আইন কানুন প্রতিষ্ঠান যেগুলোকে পুরোপুরি দখল করে ফেলা হয়েছে সেগুলোর বদল।
এই বদলের সাথে সাথে আর্থসামাজিক ব্যবস্থার বদলও যুক্ত। কারণ ওই বদলটা যে যা কিছু করা হয়েছে এটা মূলত করা হয়েছে যে ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করো, লুটপাট করো, পাচার করে দাও। এই পুরো জিনিসটা যে কারণে মানে একটা বদল আর একটা বদলের সাথে যুক্ত, এটার দাবিটা যখন উঠেছে, এটাই তো আমাদের আন্দোলনের প্রধান জায়গা ছিল। ফলে এটা কেবল আর আমাদের থাকলো না, এমনকি দেশের বৃহত্তম দলগুলোকেও কিন্তু এই প্রশ্নকে গুরুত্ব দিয়ে দেশটাকে বদলানোর জায়গাতে আসতে হলো। এবং সেইটা দেখবেন যে বিএনপির মানে আমরা তো আর একাই বদল করে ফেলতে পারছি না। 18 সালের পরে বাংলাদেশে বেঁচে থাকার জন্য একটা জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই দাগটা আমরা হাজির করার চেষ্টা করছিলাম। ফলে এই যে আমরা একসাথে আন্দোলন করেছি, বিএনপি সাথে সাথে আমাদের দল গণসংহতি আন্দোলন, আরো অনেক গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার, প্রায় 39টি দল, সেটা ছাত্রদের আন্দোলনের আগের কথা বলছেন। এই লড়াইয়ে আমরা যুগপৎ ধারে লড়াই করেছি। অন্য রাজনৈতিক দলগুলো যেমন জামাত ইসলামী সহ আর অন্যান্য দল, ওইদিকে বামপন্থী রাজনৈতিক দলগুলো, তারা তাদের অবস্থান থেকে লড়ছিলেন। প্রত্যেকেই কিন্তু লড়াইটা করা হচ্ছিল যে এই সরকারের বদল। আমরা পরিষ্কার করে ঘোষণা দিয়েছিলাম যে শাসন ব্যবস্থা বদল করতে হবে, এবং সেটার জন্য 31 দফা দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে এক দফা না আসলে 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, এই লড়াইয়ের পাটাতনের উপরেই কিন্তু অভ্যুত্থান হয়েছে। লড়াই অভ্যুত্থান আকাশ থেকে আসে না। অভ্যুত্থান হ্যাঁ অনেক দিন পরে। আমার কথাটা বাক্যটা শেষ করি, আমি টকশো বানিয়ে ফেলেছেন তো আজকে। সেকার আমি একটু শেষ করি বাক্যটা, পুরনো ঢঙে ফেরত গেছি। আমি যে কথাটা বলতে চাইছি যে আমরা লড়াইটা যেটা করেছি সেখানে এই লড়াইটা কোনো ব্যক্তিগত একটা দলীয় লড়াইয়ের আর জায়গা ছিল না। পুরো বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার সহ সামগ্রিক অধিকার, একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার জন্য এক জনগণের বৃহত্তর ঐক্যটা দরকার ছিল। আমরা সেই ঐক্যের জায়গায় এসেছি। এর মানে এই নয় যে আমাদের দলের আর বিএনপি কিংবা অন্য সকল দল তারা সবাই এক দল হয়ে গেছে অথবা একই মতের জায়গাতে আছে। আমাদের পার্থক্য আছে, কিন্তু ঐক্যের জায়গা আছে। সেই ঐক্যের জায়গাটা জাতীয় প্রয়োজনে, এবং সেই প্রয়োজনটার ধারাবাহিকতাতে আমরা আছি। আচ্ছা, আপনার কথা প্রসঙ্গে একটা প্রশ্ন চলেই আসে যে এই যে এত বছর ধরে আপনারা আন্দোলনে আছেন, বিভিন্ন সময় আপনারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এই যে বলছিলেন যে ক্ষমতায় যারা অপব্যবহার করছে, ক্ষমতার অপব্যবহার করছে, সরকারে ছিল, সরকার পরিচালনায়, তাদের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন। কিন্তু 2024 এসে ছাত্ররা শেষমেশ আমরা দেখলাম যে সেই অপশক্তিকে দমন করতে পারলো, কিন্তু আপনারা এত বছরের আন্দোলনে হয়তো সফল হতে পারেননি। এটা কেন? কেন এতদিন অপেক্ষা করতে হলো? আপনাদের আন্দোলন যথেষ্ট ছিল না কেন? না দেখুন, এটা আমাদের আন্দোলন আর ওদের আন্দোলন বলে কোনো আলোচনা, সবাই একসাথে মিলিত হয়েছে 24-এর গণঅভ্যুত্থানে। আপনি যদি বলেন যে 24-এর আন্দোলনে ছাত্ররা সফল হলো না কেন, মানে ছাত্রদের আন্দোলনটা কাদের আন্দোলন? মানুষের আন্দোলন, জনমানুষের, সবাই একসাথে। ছাত্র শ্রমিক জনতার 24-এর যে অভ্যুত্থানটা হয়েছে, এটা কার? এটা কোনো বিশেষ কারো, কোনো দল, কোনো ব্যক্তি? মোটেই না। এইটা একটা দেশের ছাত্র শ্রমিক জনতার আন্দোলন, যেখানে রাজনৈতিক দলগুলো ওতপ্রোতভাবে যুক্ত ছিল। আমরা কেবল এই আন্দোলনকে শুরু থেকে সমর্থনই করিনি, এই আন্দোলন করতে গিয়ে আমরা নিজেরা যথেষ্ট আক্রমণের শিকার হয়েছি। ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি খুব বেশি বলা হয় না। আমরা যখন আক্রান্ত হয়েছি, হাসপাতালে চিকিৎসা নিতে গেছি, আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং মানে যাকে বলে গণপিটনির মানে শিকার হয়েছি আমি। তো এইরকম আমরা ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেখানে মৃত্যুর মুখোমুখি হওয়া, সেই জায়গাটা তো আমরা হয়েছি। অবশ্যই আমি বলবো যারা যে 1400-এর উপরে মানুষ আত্মোৎসর্গ করেছেন, তাদের তুলনায় আমাদের মানে এটা কিছুই না। কিন্তু এই লড়াইটা তো সকলের লড়াই ছিল। ফলে আপনি কোনো অভ্যুত্থান ইতিহাসে কখনোই আকাশ থেকে জন্ম নেয় না, এটা একটা পাটাতনের উপরে হয়। সেই পাটাতন, সেই জমিনটা এই দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। চিন্তা করে দেখেন, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কত মানুষ গুম খুন শিকার হয়েছেন, কত মানুষ আয়নাঘরের নির্যাতন সহ্য করেছেন, কত মানুষ ক্রস ফায়ার হয়েছেন, কত মানুষ জেল জুলুম হুলিয়া, মামলার পর মামলা, ধান খেতে কবরস্থানে ঘুমাতে হয়েছে। তারা কারা ছিল? তারা রাজনৈতিক কর্মী ছিল। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটা ছিল। আমি বিএনপির নাম করছি কারণ তার দল হিসেবে বড় ছিল এবং তাদের বেশি সংখ্যার মানুষ মানে এই প্রত্যক্ষ নির্যাতনের শিকার হয়েছে। আমাদের দলের নেতাকর্মীরাও হামলা ছিল, তুলনায় কম, কিন্তু আমি মানে জায়গাটা মানে অ্যাক্রস দি অপোজিশন, জামাত ইসলামী সবাই।
এখন এই যে রাজনৈতিক দলগুলো এই অত্যাচারের মুখোমুখি হয়েছে, সমাজের মধ্যে একটা বিরাট বিক্ষোভ হয়েছে। এই যে 14, 18, 24 এই পুরো জিনিসটার মধ্যে দিয়ে 24 সালে আপনি 7ই জানুয়ারি যে আমি জামিন নির্বাচন হলো, ঢাকা শহরে যে একটা মানুষ বেরোলো না ভোট দিতে, এই জায়গাটাতে কিসের ফলাফল? ফলাফল ছিল যে জনতার আন্দোলনের ফলে। সুতরাং এই সব কিছু কিন্তু পুঞ্জীভূত হয়েছে। কখন ক্লিক করে এটা ইতিহাসে আপনি আগে ভাগে নির্ধারণ করতে পারবেন না। কখন মানুষ ওই আবেগীয় বন্ধনে যুক্ত হয়, মানে একটা জিনিস মানুষ একটা অপোজ করছে সবাই একমত, কিন্তু নামছে না। নামার জন্য যে সূত্রটা দরকার হয়, সেই সূত্র আমাদের দেশের ইতিহাসে যদি তাকিয়ে দেখেন, 69-এর গণঅভ্যুত্থানে আসাদের মৃত্যু, তার শাহাদাত পুরো আগুন জ্বালিয়ে দিয়েছিল। আপনি 90 সালের চিন্তা করেন, 10ই সেপ্টেম্বর জিহাদ মারা গেল, সর্বদলীয় ছাত্রৈক্য গঠিত হলো, এবং 27শে নভেম্বর ডক্টর মিলন মারা গেল, আগুন জ্বলে গেল সারা দেশে। এই যে ছাত্ররা এবং যখন মানে গণমানুষ সবাই সামনে একসাথে এসে সামনে চলে শাহাদাতের আসলো। জায়গায় যায়, ছাত্রদের ব্যাপারটা কিন্তু অদ্ভুত ব্যাপার আছে। ছাত্ররা আপনার সন্তান, এইটা পুরো জাতিকে যেভাবে একটা নতুন বন্ধনে সবাইকে নাড়া আবদ্ধ দিয়েছে, করে, সবাই সবাইকে সামনে নাড়া, ছড়িয়ে শুধু এসেছে। নাড়া দেওয়া না, এই 24-এর অভ্যুত্থানে একজন সন্তান সম্ভব নারী যেভাবে নেমে তার প্রতিবাদ এবং জানাচ্ছেন, প্রত্যেকেরই তো সন্তান এটা রাস্তায়, বুঝতে হবে যে সবাই মানুষ বাইরে কোন চলে এসেছে। পর্যায়ে চলে গেলে ওই অবস্থাতেও রাস্তায় নামার সাহস করেন। তো এটার জায়গাটা তৈরি হয়েছিল, কারণ হচ্ছে নির্বিচারে আপনার সন্তানরা গুলিবিদ্ধ হচ্ছে, বাড়িতে বসে শিশুরা হেলিকপ্টারের গুলিতে নিহত হচ্ছেন। তো সেই বাস্তবতা একটা তৈরি হয়েছে। তো এটা আগে কে ব্যর্থ হয়েছে, পরে কে সফল হয়েছে, টোটালি একটা অনৈতিহাসিক, অন্যায্য এবং অরাজনৈতিক আলোচনা। আচ্ছা, এরপরে যখন আমরা দেখলাম গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলো, তারপরে আপনারা যখন এবারের ইলেকশনের মানে চিন্তা ভাবনা করছেন যে নির্বাচনের দিকে যাবেন, জোট হিসেবে আপনারা ছাত্রদের দল এনসিপিকেও বেছে নিতে পারতেন, আরও দল ছিল, বিভিন্ন দল ছিল, আপনি সেগুলোকে বাদ দিয়ে বিএনপির সাথে কেন অ্যালায়েন্সে গেলেন? এটা কোন ভাবনা থেকে হয়েছে? স্পষ্ট করে বলি, দেখুন, আওয়ামী লীগ তার ইতিহাস আছে, কিন্তু একটা মানে ফ্যাসিবাদী দল হয়ে উঠলো এবং ফ্যাসিবাদী দল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইল। তারা রাষ্ট্র ব্যবস্থাকে বদলালো, ফ্যাসিস্ট শাসন কায়েম করলো, মানুষের উপরে ত্রাসের রাজত্ব কায়েম করলো, এবং সেটা ব্যবহার করতে গিয়ে এই যে তাদের জাতিবাদী যে বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ, বহু কিছুকে তারা কাজে লাগিয়েছে, মানে আদর্শ ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা যে কথাটা বলছি যে যে কোনো ধরনের এই মানে চিন্তা যেটা যেটা জবরদস্তি কায়েম করে, যেটা অন্যের চিন্তাকে, অন্যের মতকে জি, স্পেস দিতে চায় না, সেটা এই তার সাথে যখন বল প্রয়োগ যুক্ত হয়, এটা তো ফ্যাসিবাদের রূপ নেয়। তাহলে এটার আমরা যখন বিরোধিতা করছি, আমাদের কাছে বিকল্পটা ছিল খুব পরিষ্কার, একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় ন্যায় বিচার থাকবে এবং অধিকাংশ মানুষের, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা থাকবে। কারণ ওই দুইটা গুরুত্বপূর্ণ শর্ত ছাড়া রাষ্ট্র জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে না, এবং যে রাষ্ট্র জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে না, তার যাকে বলে যে অপর দেশের নিরিখে তার যে আলাদা অস্তিত্ব, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আসলে জনগণের সার্বভৌমত্বেরই প্রকাশ, যেটা রাষ্ট্রের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, সেটাও থাকে না। বিভক্ত জনগোষ্ঠী যে কেউ দখল করতে পারে, আমাদের বর্তমান বাস্তবতাতে আমরা তাকালেই দেখতে পাচ্ছি। কাজেই এইগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি, এবং সেই গুরুত্বপূর্ণ জায়গাতে যখন আমরা অপর আরেকটি পক্ষ জামাত ইসলামীকে দেখেছি, তাদেরও মতাদর্শিক যে অবস্থান, সেটার যথেষ্ট সম্ভাবনা, কিংবা তার অনেক সম্ভাবনা দলের সাথে, তার মতাদর্শিক সম্ভাবনাও ওই রকম অন্যের স্পেসকে বাদ দিয়ে আমার নিজের মতকেই একমাত্র চাপিয়ে দেওয়া, এই গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ আমাদের কাছে মনে হয়নি। সে কারণে মানে ইডিওলজিক্যালি আমরা জামাতের কিংবা এই দলগুলোর সাথে আমাদের একটা পার্থক্যের জায়গা আছে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, আমরা এই ব্যবস্থার প্রতি অঙ্গীকার তাদের আদর্শিক জায়গাতে আমরা দেখতে পাই না।
মানে আদর্শগত দিক থেকে আপনাদের সাথে মেলেনি। হ্যাঁ, এনসিপি কে আমরা ভেবেছিলাম সেই সম্ভাবনার জায়গা থেকে, তাহলে আমরা একটা জায়গাতে করতে পারতাম, কিন্তু এনসিপি যখন মনে হয়েছিল না একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মানে তাদের সাথে আমরা একসাথে লড়াই করা সম্ভব মনে করেছি, কেননা তারা একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠে এসেছেন, সেখানে ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিরা সেই দলটা গঠন করেছেন, এবং যেহেতু ছাত্র আন্দোলনের মধ্যেই থাকাকালীন মানে তারও অনেক পূর্ব থেকে তাদের সাথে আমাদের পরিচয় এবং যোগাযোগ এবং নানানভাবে আমরা চিনি, আমরা ভেবেছিলাম যে আমরা সকলে মিলেই এই একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে দাঁড়াতে পারব ভেবেছিলেন, মানে ভাবনাটা থাকেনি। ভাবনাটা থাকেনি কারণ যখন এনসিপি ডিসাইড করলো জামাত ইসলামীর সাথে যুক্ত হওয়ার, অন্যদিকে আওয়ামী লীগ তো তার পরিণতি লাভ করেছে, আমাদের সামনে তখন একটা গণতান্ত্রিক ব্যবস্থার মিত্রশক্তি হিসেবে বিএনপি ছিল, যার সাথে আমরা একটা ধারাবাহিক আন্দোলনের মধ্যে ছিলাম, যেখানে 31 দফার ভিত্তিতে একটা সুনির্দিষ্ট কর্মসূচি আছে এবং যে কর্মসূচি বাস্তবায়ন করার অঙ্গীকার আমাদের আছে, ফলে আমরা সেই আন্দোলনের ধারাবাহিকতাতে গিয়েছি। আন্দোলনে থাকা অবস্থায় বিএনপির সাথে এই যে আপনি বলছেন যে আপনাদের একটা সঙ্গতিপূর্ণ মনোভাব ছিল, সব সময় হয়তো কিছু বিষয়ে আপনারা একমত হয়েছেন, একমত হয়েই আন্দোলনটা চালিয়েছেন। এখন যখন ক্ষমতায় আসলেন, জোটবদ্ধভাবে যখন আপনি ক্ষমতায় সরকারের সাথে রয়েছেন, পার্লামেন্টে যাচ্ছেন, তখনও কি আপনার সেই নীতিগত আদর্শগত মিলগুলো এখনো বহাল আছে নাকি মত পার্থক্য হয়? প্রথম কথা হচ্ছে আমাদের উই হ্যাভ এ কমন প্রোগ্রাম, যেটাতে আমরা একমত হয়েছি সেটা নিয়েই তো আমরা এগিয়ে যেতে পারি। যেগুলোতে আমাদের পার্থক্য আছে সেটা তো এখন পার্থক্য নিয়ে তো আমাদের কাজের জায়গা আমাদের নিজ নিজ জায়গায়, ঐক্যবদ্ধ জায়গাতে ঐক্যবদ্ধ কর্মসূচিটাকে আমরা বাস্তবায়ন করব। সেখানে যদি কোনো ব্যর্থ হয় তাহলে সেটা আলাপ আলোচনার জায়গা, সেটা নিয়ে মানে আমাদের যে কন্টিনিউয়াস স্ট্রাগল সেটা আমাদের থাকবে, সেটা আছে, সেটা প্রকাশ করার ভঙ্গি কী হবে এটা কিন্তু সবসময় একই রকম থাকে না। যেমন এটা নির্বাচনের আগে একরকম জায়গায় ছিল, এখন নির্বাচিত হওয়ার পরে যখন আমরা সরকারে যোগ দিয়েছি, বিশেষত আমাদের দলের পক্ষ থেকে আমি সরকারে যোগ দিয়েছি, তখন পুরো পরিস্থিতিটা মানে ভিন্ন রকম জায়গায় একটু দাঁড়িয়েছে। সেইটার মডাস কি হবে সেটা হয়তো আরও সামনের দিনগুলোতে স্পষ্ট হবে। আচ্ছা, ভবিষ্যতে কি পরিকল্পনা রাখছেন? এখন তো মাত্র শুরু, আমরা দেখছি যে অধিবেশন শুরু হয়েছে, প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দল এনসিপি, জামাত সবার যে অবস্থান এবং বিএনপির সাথে এক ধরনের দ্বন্দ্বের মতো অবস্থা, যে জুলাই সনদ নিয়ে বেশ দ্বন্দ্ব চলছে। আপনারা যেহেতু সরকারের একটি অংশ, আপনি অংশ হিসেবে আপনাদের ভাবনাটা কি জুলাই সনদ নিয়ে? কারণ বিভিন্ন সময় আমি দেখি যে দ্বিতীয় দিনেই জামাত এনসিপির চিন্তাভাবনা হচ্ছে জুলাই সনদ হয়তো সরকার পাশ কাটিয়ে যেতে চাচ্ছে, তার টালবাহানা করছে বিএনপি সরকার। আপনি তো সরকারের অংশ, আপনি উত্তরটা ভালো দিতে পারবেন, আসলে কি টালবাহানা করছে সরকার? জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, বিএনপির দিক থেকে বিএনপি এখন পর্যন্ত এমনকি পার্লামেন্টেও মানে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এই বিষয়ে স্পষ্টভাবে বলেছেন যে তিনি জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবেন। জুলাই জাতীয় সনদ কোনটা? আপনি যদি ডকুমেন্টসটা দেখেন, যেখানে কি কি সংস্কার হবে সেটা উল্লেখ আছে, পাশাপাশি অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, এবং নোট অফ ডিসেন্ট যে সমস্ত প্রশ্নে যে সমস্ত দল দিয়েছে তাদের উল্লেখ আছে, এবং শেষে লেখা আছে প্রতিটা সংস্কার প্রস্তাবের সাথে যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা এগুলো তাদের ইস্তেহারে উল্লেখ করবেন এবং জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই পরবর্তীতে সে অনুযায়ী সেটা বাস্তবায়ন হবে। ফলে বিএনপির দিক থেকে বিএনপি দাবি করতে পারে যে আমরা আমাদের জনগণের 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, কাজে আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, আমরা জুলাই জাতীয় সনদে আমরা যেসব প্রশ্নে আমরা ঐক্যমত হয়েছি সেটা তো আছেই, যেসব প্রশ্নে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, নোট অফ ডিসেন্ট দেওয়া মানে হচ্ছে আমাদের একটা ভিন্ন প্রস্তাব আছে। যেমন ধরেন 70 অনুচ্ছেদ, একটা উদাহরণ দিয়ে বুঝাই। 70 অনুচ্ছেদ সংস্কার হবে, প্রস্তাবটা হচ্ছে 70 অনুচ্ছেদ সংস্কার হবে, দুটো এক্সেপশন থাকবে, মানে দুইটা ব্যতিক্রম থাকবে, একটা হচ্ছে সরকার গঠন আর একটা হচ্ছে বাজেট। এই দুই প্রশ্নে আপনি ফ্লোর ক্রস মানে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না, আর বাকি সব বিষয়ে আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। বিএনপির প্রস্তাব হচ্ছে এখানে দুইটা প্রশ্ন না 4টা প্রশ্ন থাকবে।
একটা হচ্ছে সরকার গঠন, একটা হচ্ছে বাজেট, একটা হচ্ছে সংবিধান সংস্কার, একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা ব্র্যাকেটে যুদ্ধ পরিস্থিতি। তাহলে এখানে এখন বিএনপির বক্তব্য হচ্ছে যে জুলাই জাতীয় সনদ অনুযায়ী যেহেতু আমরা ম্যান্ডেট পেয়েছি, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, কাজে আমরা এখন এই 4টি এক্সেপশন সহ 70 অনুচ্ছেদ সংস্কার করব। আচ্ছা, অন্যরা ম্যান্ডেট পেলে বলতো যে আমরা ম্যান্ডেট যদি এককভাবে পেতাম, কথার কথা আমি বলছি, কিংবা যদি বিরোধী দল যারা এখন আছেন তারা যদি পেতেন, তারা বলতেন যে না, আমরা যেহেতু ওই দুটো এক্সেপশন সহ তারা 70 অনুচ্ছেদ বাস্তবায়ন করবেন। এইটা কিন্তু ফিক্স হয়েছিল। অর্ডার যখন দিল সরকার, অন্তর্বর্তী সরকার, তখন এই যে ডান দিকে যে সমস্ত কি বলে যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেগুলোকে নাই করে দিয়ে তারা একটা অর্ডার দিলেন, এবং সেই অর্ডারটাতে যেমন ধরুন সংবিধান সংস্কার পরিষদ, এটা একটা বিষয়। আর হচ্ছে যে এই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে এই যে প্রসঙ্গগুলো, সেটা একটা প্রশ্ন। এখন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে আপনি যখনই সংস্কার প্রস্তাবগুলো করেন, তখন তাহলে তো যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের অধিকার আপনি স্বীকার করেন না, কারণ তারা তো এটাতে একমত হয়নি, তাদের উপর আপনি চাপিয়ে দেন। বিএনপি সেই কথাটা বলতে চাইছে যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। 2, সংবিধান সংস্কার পরিষদ আমাদের প্রস্তাব ছিল, এনসিপি জামাত ইসলামের প্রস্তাব ছিল গণপরিষদ, বিএনপির প্রস্তাব ছিল যে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলেই সংবিধান সংস্কার করা যায়। আমরা বলেছিলাম যে এটা গণপরিষদ হওয়ার বাস্তবতা নেই, কারণ নতুন সংবিধান আমরা করছি না। 2/3 সংখ্যাগরিষ্ঠতার যে প্রশ্নটি আছে, তাতে সংবিধান অবশ্যই পরিবর্তন করা যায়, কিন্তু তাতে আদালত কর্তৃক ভবিষ্যতে এটাকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকে। আর যদি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে এই সংসদ 6 মাসের জন্য কাজ করে, তাহলে যেহেতু এটা জনগণ কর্তৃক সংবিধান সংস্কার পরিষদ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত, তাহলে জনগণ কর্তৃক একটা ক্ষমতা পাচ্ছি এই সংবিধানে সংস্কারগুলো করার। ধরুন জুলাই জাতীয় সনদে যা আছে নোট অফ ডিসেন্ট সহ সেভাবেই সংস্কার করা হলো, তাতে যেটা হবে এটাতে আদালত কর্তৃক চ্যালেঞ্জ হবে না, এটা আমাদের বক্তব্য ছিল। আচ্ছা, এখন আমাদের বক্তব্য ধরুন গ্রহণ করলো, কিন্তু বিএনপি সেটা গ্রহণ করলো না, তাহলে আমি আমার বক্তব্য আমি শেষ করি, আমার কথাটা এখানে ক্রিটিক্যাল জায়গা, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের দাবি মেনে না হলো, কিন্তু সেটা বিএনপি অ্যাকসেপ্ট করলো না, কিংবা ধরুন জামাত অ্যাকসেপ্ট করলো না, তাহলে তো এটা মানে এটা তো জাতীয় ঐক্যমত্য হলো না। এখন আমাদের দাবি গৃহীত হয়েছে বলে আমরা আনন্দিত, কিন্তু এর মানে এই নয় যে আমরা অন্যের অধিকার হরণ হচ্ছে সেটাকে সমর্থন করব। বিএনপি যদি এটাতে একমত হয়, তাহলে এটা একটা ঐকমত্যের জায়গা হবে। বিএনপি যদি এটা না মানে, তাহলে বিএনপি হ্যাজ এভরি রাইট টু তাদের কথা বলা যে আমাদের সাথে এটা আলোচনা হয়নি, আমাদেরকে তো চাপিয়ে দেওয়া হচ্ছে। এই প্রশ্নে এসে একটা পার্থক্যের জায়গা এখন আছে। কিন্তু কেউ যদি মানে বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে না, এই কথা কিন্তু বিএনপি কখনো বলেনি, বরং বিএনপি ইজ সেইং জুলাই জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট সহ যা স্বাক্ষর করা হয়েছে সেটা অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবেন। এখন এই যে জায়গাগুলোতে এসে জটিলতা আছে, তাদের প্রাথমিক বক্তব্য ছিল যে সংবিধানের বাইরে তারা যাবেন না, ফলে যেহেতু সংবিধান সংস্কার পরিষদের কোনো কথা সংবিধানে নাই, সুতরাং সেটা কিভাবে শপথ নেওয়া হবে সেটার কথা উল্লেখ নাই, ফলে এই প্রসেসটা পার্লামেন্টে আলোচনার পরেই তবে তারা সিদ্ধান্ত নেবেন। সংবিধান সংস্কার পরিষদ করবে, কিন্তু করবে কি করবে না সেই প্রশ্ন সংসদে আলোচনার ভিত্তিতে, এবং সংসদের যে আরো ছোট কমিটি হবে যেখানে আরো ডিবেটটা আরো এক্সটেন্সিভ করাবে, সেই সব কমিটিগুলোতে আলোচনা শেষেই এই বিষয়ে আপনার কথা একটা প্রশ্ন চলে আসছে যে গণপরিষদ, আপনি যদি জনাব সালাউদ্দিন আমাদের বিবৃতিটি দেখেন, সেখানে উনি বলেছেন পার্লামেন্টে আলোচনা হবে, ছোট কমিটিগুলোতে আলোচনা হবে, এবং আলোচনার মধ্য দিয়ে অনেক সিদ্ধান্ত আমি দেখেছি। আপনার কথা অনুযায়ী যে বিএনপির প্রস্তাবে ছিল সংবিধান সংস্কার পরিষদ, এবং যেটি বললেন আপনাদের প্রস্তাব ছিল, জি। তো তাহলে আপনাদের প্রস্তাবের এই বিষয়টির সাথে বিএনপি কি আমরা এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন একমত হয়েছিল? দুটো দল আমরা প্রস্তাব করেছিলাম। যখন আপনারা অ্যালায়েন্স করলেন তখন কি একমত হয়েছিল সংবিধান সংস্কার পরিষদের আপনাদের এই প্রস্তাবের সাথে? একমত হয়েই আপনারা অ্যালায়েন্স করেছিলেন? না, এটা আমরা যখন অ্যালায়েন্স করেছি তখন সংবিধান সংস্কার পরিষদের আলোচনাটা তখন আসেনি। আচ্ছা, এই আলোচনা এসছে তো পরবর্তীকালে, এটা এসছে পোস্ট 5ই আগস্টের পরবর্তী সময়ে। যদিও আমরা সংবিধান সংস্কার পরিষদের আলোচনা 5ই আগস্টের অনেক আগেই তুলেছিলাম, এটা 23 সাল থেকে আমরা, আর তারও বহু আগে থেকে আমরা এটা আমাদের দলীয় অবস্থান কিংবা জায়গা থেকে তুলছি, কিংবা রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের দলীয় অবস্থান থেকে তুলেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটা আমরা তো আমাদের দলগত জায়গা থেকে যে অনেক কিছুই তুলতে পারি, কিন্তু আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা এককভাবে পেতাম তাহলে আমরা বলতে পারতাম জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছেন। কিন্তু যখন আমি এটা জাতীয় প্রশ্ন হিসেবে চাইবো, তাহলে তো অন্যদের এটা অ্যাকসেপ্ট করতে হবে।
অন্যরা যদি অ্যাকসেপ্ট না করে আমরা কিভাবে এটা আরেকজনের উপর চাপিয়ে দিব? মানে ডিসাইডিং ফ্যাক্টরটা কে? জনগণ। তারা দাবি করতে পারেন যে আমরা তো জনগণের কাছ থেকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, সুতরাং আমাদের এভরি রাইট আছে আমরা এটা বলার। আমি ওইটাই বলছি যে বিএনপির রাইটকে, আমি যখন বলছি যে বিএনপির এই রাইটটা আছে, এটা বলার মাত্র এই নয় যে আমি বিএনপির সাথে একমত অথবা বিএনপির সাথে আমার দ্বিমত আছে বলেই বিএনপির অধিকারকে আমি তো অস্বীকার করতে পারি না, যেটা আমি এমনকি এনসিপির অধিকারকে অস্বীকার করতে পারি না, জামাতের অধিকারকে অস্বীকার করতে পারি না। সুতরাং এই জায়গাটার পার্থক্যটা বোঝা পরিষ্কার করা দরকার যে যা ন্যূনতম ঐকমত্য হয়েছে সেটাই কিন্তু পাশ হবে, আর যেগুলো বিষয়ে ঐকমত্য নাই সেটা পাশ হবে কিভাবে? জনগণ যাকে সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে। আর তো কোনো পদ্ধতি নাই, এটা আমি আপনাকে চাপিয়ে দিতে পারি না, আপনি আমাকে চাপিয়ে দিতে পারেন না। এই জায়গাটা স্পষ্টভাবে তৈরি হওয়া দরকার। সেই তৈরির জায়গাটাই জুলাই জাতীয় সনদ এবং আদেশ, এই দুইয়ের পার্থক্য। বিএনপি আদেশের ক্ষেত্রে তাদের প্রশ্ন তুলছে, জুলাই জাতীয় সনদ নিয়ে প্রশ্ন তুলছে না। আচ্ছা, অনেকক্ষণ রাজনৈতিক আলাপ হলো, এবার আমি একটু ব্যক্তিগত চলে আসি। হ্যাঁ, ব্যক্তিগত প্রসঙ্গে। প্রায় 2 মাস পর বোধহয় একটা টক শো আপনি নিশ্চয়ই মিস করছিলেন, এই প্ল্যাটফর্মটাও তো আসলে আপনার অনেক দিনের জায়গা। তো জোনায়েদ সাকি, আমরা আপনাকে তো রাজনীতিবিদ হিসেবেই চিনি, সব সময় তাই দেখেছি। আপনি পলিটিক্যাল সব কিছুতে, সব প্ল্যাটফর্মে ফ্রন্টে থেকেছেন, আন্দোলন করেছেন। তো ছোটবেলা থেকে কি আপনার আসলে পলিটিশিয়ান হওয়ার ইচ্ছা ছিল, নাকি অন্য কোনো ইচ্ছা রাখতেন, অন্য কিছু হওয়ার স্বপ্ন দেখতেন কিনা? হ্যাঁ, মানে নানান সময় নানান কিছু ঝোঁক তো তৈরি হয়, কোনোটা কিছু সময় থাকে। পলিটিক্স একটা ঝোঁক যেটা আমার আসলেই শৈশব থেকেই তৈরি হয়েছে, এবং এটা আমি খুব ন্যাচারাল মনে করি যে আমাদের নির্বাচনে কত শিশুরা যে আমাদের সাথে মিছিল করেছে, মাথাল মার্কা নিয়ে তারা নিজেরাই উদ্দীপ্ত থেকেছে। আমি গেলে বলছে ওই যে জোনায়েদ সাকি যাচ্ছে, তো সেটা খুব আনন্দদায়ক ব্যাপার ছিল। তো এইটা আমাদের আমরা আমাদের শৈশবে মানে একটা অনেকগুলো বড় ঘটনা ছিল, তার মানে একটা বড় ঘটনা ছিল 81 সালের প্রেসিডেন্ট ইলেকশন। তো সেই সময়ে রাজনীতির মধ্যে একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছিল, কিন্তু ওই আগ্রহটা সাস্টেইন করেছে, যদিও একইভাবে থাকেনি। যেমন মাঝখানে খেলাধুলার প্রতি আগ্রহ হয়েছে, কিংবা বিভিন্ন কারণে অন্য বিষয়ের মধ্যে থাকতে হয়েছে, পড়াশোনায় কখনো বডি ফিটনেস সবকিছু দেখে মনে হয় আপনি খুব স্পোর্টিভ ছিলেন। এটা আমি জিজ্ঞেস করতাম, আপনি কি খেলাধুলার সাথে ছিলেন কিনা? হ্যাঁ, খেলতে চেয়েছিলাম আর কি। আচ্ছা, কতটা ভালো খেলতাম সেটা জানি না, কিন্তু খেলতে চেয়েছিলাম। কোন খেলার প্রতি আগ্রহ ছিল? না, মানে ফুটবল, ক্রিকেট অনেক কিছুই আমরা খেলেছি, কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটার হওয়ার একটা, মানে প্রফেশনালি ক্রিকেট খেলার একটা ইচ্ছে তৈরি হয়েছিল। সেটা স্কুলের শেষের দিকে এবং কলেজ লাইফ পর্যন্ত কিছুটা ছিল, কিন্তু 90-এর আন্দোলন আসলে একটা মানে আমাদের জীবনের একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেছিল। মানে আন্দোলনের প্রোডাক্ট আমরা বলতে পারি। আচ্ছা, আন্দোলনের কেন্দ্রে ছিলাম না তো, প্রান্তে ছিলাম। ফলে আন্দোলনের যে আগ্রহ তৈরি হয়েছে, চৈতন্য তৈরি হয়েছে, আন্দোলনের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা আমরা খুব প্রভাবিত হয়েছিলাম তার দ্বারা। এবং রাজনীতিতে পলিটিক্সই আমার মানে অনিবার্যতা, পলিটিক্সে আসা, পলিটিক্সে থাকা, সেটা তখনই তৈরি হয়ে গেছে। ফলে বাকি সব কিছু সরে গেছে। তো আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন ছোটবেলায়? আমার বাবা সরাসরি যুদ্ধে অংশ নেন, আমার চাচা শহীদ হয়েছেন। আমার বাবা ঠিক সরাসরি তখন মানে যুদ্ধে সহযোগিতা করেছেন, যুদ্ধের সহযোগী ছিলেন, কিন্তু যুদ্ধের মুক্তিযোদ্ধা মানে যাকে বলে ট্রেনিং নিয়ে সেটা ছিলেন না। আচ্ছা, তো তার মুখে কোনো গল্প শোনা হয়েছে যুদ্ধের, এবং এমন অনেক হয়েছে যে আপনি গল্প, মানে ইন্সপায়ার্ড মুক্তিযুদ্ধের হয়েছেন? প্রতি আমার আগ্রহ আমার বাবার চাইতে আমার মায়ের গল্প বেশি অনেক। মানে আমার মানে ব্যাপারটা ছিল যে আসলে যে এক্সপিরিয়েন্স, তখন তো আসলে মানুষ খুব নিজেদের এলাকায় থাকতে পারতেন না, ফলে বিশেষত পুরুষরা নানাভাবে লুকিয়ে থাকতে হতো অন্য জায়গায়, ইয়াং যারা তখন ওই সময়। আমার মা অনেক গল্পের মানে জায়গা তৈরি করে, মানে অনেক গল্প বলেছেন, বিশেষত যেখানে ওনারা থাকতেন সেই আশপাশেই অনেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং পরিচিত জনদের, তাদের ভাই, তাদের কারো স্বামী, মানে এই বিষয়গুলো খুব আমাদেরকে প্রভাবিত করেছিল আর কি। এবং মুক্তিযোদ্ধাদের গল্প শুনে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে মুক্তিযোদ্ধা ছিলেন, সরাসরি যুদ্ধ করেছেন, এবং তাদের কাহিনী আমাদেরকে খুব আলোড়িত করতো আর কি। যে একটা দেশ গড়ার জন্য এই যে একটা সর্বোচ্চ স্যাক্রিফাইস করা, এবং
সেটা নানা এই অবদান একটা আসলে অনস্বীকার্য, এটা অনস্বীকার্য বলার আর কি। অপেক্ষা রাখে না। ফলে ওটা কিছুটা আমাদেরকে আমাদের সময়ে কিছু করার একটা অনুপ্রেরণা দিয়েছিল। আচ্ছা, ছোটবেলার ঈদ এবং বড় হয়ে যে ঈদের আমেজ, দুটার মধ্যে কি পার্থক্য দেখেন? আজকে আপনি একজন সফল রাজনীতিবিদ, আপনি যখন মানুষের সাথে ঈদ উদযাপন করেন সবাই আপনাকে একভাবে দেখে, কিন্তু ছোটবেলায় তো এমন ছিল না। ছোটবেলায় বন্ধুদের সাথেই হয়তো বেশিরভাগ সময় কাটানো হয়েছে, বা এমন কোনো উদ্দেশ্য নিয়ে কারোর সাথে দেখা করার বিষয় ছিল না। সেই সহজ সরল ঈদ কেমন ছিল? মানে এই যে আপনি চাঁদ রাতের সময় একটা গান আছে না, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা তো আমাদের একদম যখন থেকে মানে যাকে বলে যে স্মৃতি আছে তখন থেকে এই গান শুনে আসছি। হয়তো আরো আগে থেকেই শোনা হয়েছে, কিংবা আমাদের বহুকাল পরে আরো হয়তো শোনা হবে। তো সেটা একটা বেশ আনন্দের জায়গা তৈরি করতো। ওই গানটা শোনার পর থেকে পরের দিন পর্যন্ত আপনি স্বাধীন। মোটামুটি রাতে রাত যদি অনেক রাতে জেগে থাকেন সেখানেও আপনার কোনো অসুবিধা নেই। আপনি বন্ধুদের সাথে কোথাও যাচ্ছেন, ওই ছোট বয়সেও কিন্তু ওই ফ্রিডমটা পাওয়া যেত। আচ্ছা, তা আমাকে ঈদ সবচেয়ে আকৃষ্ট করতে হচ্ছে ওই ফ্রিডমটা। ছেলে মেয়ে একসাথে নানাভাবে, মানে যেটা সাধারণত মানে কখনো এটা নানা রকম রেস্ট্রিকশন। অনেক অনেক বন্ধু ছিল আপনার? বন্ধুর ব্যাপার না, ব্যাপারটাতে আপনি আগে তো অনেক, মানে আমরা যে ধরেন একটা পাড়ায় আপনি থাকেন, তো ওই পুরো পাড়া জুড়ে তো আপনার সম্পর্ক ছিল। এখনকার ঢাকা শহরের নাগরিক জীবন একই, মানে বিল্ডিংয়ে থেকে পাশের অ্যাপার্টমেন্ট, পাশের ফ্ল্যাটের মানুষের সাথে যোগাযোগ নাই, এরকম অবস্থা তো ওই সময় ছিল না। আমরা তো পুরো পাড়া জুড়ে একটা, মানে সবাই সবাইকে চেনে, সবাই সবার বাসায় অ্যাক্সেস আছে, কিংবা সিনিয়র জুনিয়র যোগাযোগ আছে। তো ওই ব্যাপারগুলো মানে তখনকার পরিবেশটা ভিন্ন ছিল। তো ওইটা আরো বেশি ইয়ে হতো, মানে কি বলে যায় যে, মানে ওইটাকে কি বলে, এক ধরনের, মানে এটা একটা ফ্রি অ্যাক্সেসে পরিণত হতো। আচ্ছা, ঈদের কয়েকটা দিন আপনারা স্বাধীনভাবে ঘুরে বেড়াবেন এবং মানুষ তখন অবশ্য এত 2, 3, 4 দিন 5 দিন ধরে ঈদ চলতো না, একদিনই ঈদ, মানে একদিনই মোটামুটি, বড় জোর পরের দিন কিছুটা রেশ আছে। আচ্ছা, এখন অবশ্য ঈদ শেষ হয় না, 2 দিন 3 দিন টেলিভিশন 4 দিন তো 7 পর্যন্ত দিন ধরে এক্সটেন্ডেড। ঈদ। হ্যাঁ, আমরা যতদিন পারি ঈদ আরো বাড়াবো, আনন্দ আরো ছড়িয়ে দিতে এখন চাই। টেলিভিশন যতদিন ঈদ রাখবে, এখন ঈদ ততদিন পর্যন্ত চলে। আপনি যখন ইউনিভার্সিটিতে গেলেন, ছাত্র জীবন বলতে গেলে একটা নতুন অধ্যায় শুরু হলো। এই যে হঠাৎ করে আপনার একটা পরিবর্তন আসলো নিশ্চয়ই, রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে শুরু করে আন্দোলনের নতুন মোড় নিল, বিভিন্ন আন্দোলনে আপনি সক্রিয়ভাবে ভূমিকা রাখলেন। ছাত্র জীবনের কোন পার্টটাতে আপনার মনে হয়েছে যে একজন সফল রাজনীতিবিদ হয়ে উঠতে আপনাকে সাহায্য করেছে? এটা কি ইউনিভার্সিটি ছাত্র জীবনের কথা মনে করবেন? আচ্ছা, সফল কিনা সেটার মানে বেশ, ওটা একটা নতুন আলোচনার বিষয়। কিন্তু একজন রাজনৈতিক কর্মী হওয়ার চেষ্টা করেছি, এখনও সেই চেষ্টা করে যাচ্ছি। তো সেটা হওয়ার ব্যাপারে ওই যে বললাম, একটা হচ্ছে 90-এর আন্দোলন ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে আসলো। তার আগে থেকে আমরা নানাভাবে চেষ্টা করছি, কিন্তু সেগুলোর সব কিছু একসাথে পুঞ্জীভূত হয়ে প্রকাশিত হলো হচ্ছে 90-এর আন্দোলনের মধ্যে দিয়ে। তারপরে তো আমরা স্টাডি সার্কেল করেছি, পার্টি গড়ে তুলতে হবে জনগণের পক্ষে, এবং তারপরে মনে হলো যে আচ্ছা, আমরা করার আগে একটু আলাপ আলোচনাও করি এক্সিস্টিং পার্টিগুলোর সাথে আমাদের মতের মিল হয় কিনা। সেটা করতে করতেই মনে হলো যে আমাদের আরও অনেক কিছু শেখার আছে, জানারও আছে, কিছুটা বিনয়ের তৈরি হলো। এবং তারপরে আমরা যাদের সাথে মিললো সেই দলে যোগ দিলাম। আমি ছাত্র ফেডারেশনে যোগ দিয়েছিলাম। 91 সাল থেকে বলা চলে ধরেন একটা দলীয় রাজনীতির চর্চার মধ্যে আছি, এবং আমি একজন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসেবেই কাজ করেছি। ফলে পলিটিক্সটাই তখন প্রধান হয়ে গেছে। একাডেমিক লেখাপড়া, অন্য যে কোনো আশা আকাঙ্ক্ষা সবকিছু একপাশে সরে গেছে। আচ্ছা, ছাত্র জীবনের রাজপথে এই আন্দোলন করতে গিয়ে কখন এমন হয়েছে মারামারি, মার খেয়েছেন? প্রচুর মার খেয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনি, আপনার মনে হয়নি তখন যে অনেক কিছু দেখিয়ে দেই, মানে মার খেয়ে তো আসার কথা না, সেই প্রভাব কি পড়ে কিনা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের যে উদাহরণ আমরা পাই? না, আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি। মানে আমরা মার খেয়েছি বলতে, মানে মার খেয়ে যে কেবল থেকেছি তা না, আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি। এবং এটা ধরেন সেটা পুলিশি হামলা হোক অথবা সরকারি দলের হামলা হোক,
এটা ডিপেন্ড করে যে শক্তি ভারসাম্য কতটুকু আছে। তো বেশিরভাগ ঘটনা ক্ষেত্রে মনে পুলিশের পড়ে সাথে হ্যাঁ মানে অনেকগুলো কত কত কর্মসূচি, কত হরতাল, আমরা মানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, ওই দিক থেকে টিয়ার সেল ছড়া হচ্ছে, এদিক থেকে আমরা পাল্টা টিয়ার সেলটাকে ছুঁড়ে মারছি, কিংবা ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে, এগুলো তো মানে প্রচুর হয়েছে। সাকিব ভাই, আপনার সহধর্মিণী তাসলিমা আক্তার, তিনিও রাজনীতি করেন, এবার তিনি নির্বাচনী প্রার্থী হয়েছিলেন ঢাকা থেকে। তার যে নির্বাচনী অনুপ্রেরণা, এটা কি আপনি নাকি তিনি নিজে থেকেই সক্রিয় ছিলেন রাজনীতিতে? সব না, এইবারে তার নির্বাচনী আগ্রহটা এসছে যে বরং একটা স্পেসিফিক জায়গা থেকে। তাসলিমা আক্তার খুব মানে সক্রিয় একজন রাজনৈতিক কর্মী, এবং সেটা 1993-94 সাল থেকে সেও প্রায় অলমোস্ট একজন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী। যদিও মানে ছাত্র আন্দোলন শেষ করেছে, শ্রমিক আন্দোলনে এসছে এবং শ্রমিকদের দাবি দাবি এখন কাজ করে, ফটোগ্রাফি করে, ভিজুয়াল অ্যানথ্রোপোলজি পড়েছে, পড়ায়, এর আগে ইউনিভার্সিটি ইয়ে করেছে, আন্তর্জাতিক স্বীকৃতিও আছে, আবার নিজেদের অ্যাক্টিভিস্ট হিসেবে নিজের কাজও করেন। তো মূলত নারী আন্দোলন, শ্রমিক আন্দোলনের কর্মী হিসেবেই প্রধানত তার কাজের জায়গা। কিন্তু এইবারে যখন আলোচনা আসলো, যখন নারীরা রাজনীতিতে আসার বিষয় নিয়ে, এবং নারীর আসন, যেটা দাবি, দীর্ঘদিনের দাবি ছিল যে সরাসরি নির্বাচনে অন্তত 100 নারী মানে আসন থাকা দরকার, সেটা পদ্ধতিগতভাবে কোন পদ্ধতিতে হবে সে নিয়ে তো অনেক তর্ক হয়েছে। 3টা পদ্ধতি প্রস্তাব করা হয়েছে, কোনোটাই মানে মানে দলগুলো একমত হতে পারেনি, বেশিরভাগ দল। তাহলে আমরা যেটা শেষ পর্যন্ত এসে প্রস্তাব করেছিলাম যে যদি 100 আসনের এটা কেউ যেহেতু গ্রহণ করছে না, তাহলে অন্তত পক্ষে 50 আসন তো নারী আসন নির্দিষ্ট আছে, আর 50 আসন সরাসরি নমিনেশন দেবে পার্টিগুলো, যতক্ষণ না পর্যন্ত এই নমিনেশনটা 100 আসন পর্যন্ত পৌঁছায়। আচ্ছা, তো 50-এর আসনের জায়গাতে এটা এসে ঠেকলো। এই নির্বাচনে ক্ষেত্রে 5%, পরে দেখলাম যে এটা 10% লেখা হয়েছে, এবং আগামী মানে সংসদে যে জুলাই সনদ অনুযায়ী যে সংস্কারটা হবে, সেখানে পরবর্তী নির্বাচনে 10% নমিনেশন, অর্থাৎ 300 আসনের মধ্যে 30 জন নমিনেশন নারী প্রতিনিধিকে দিতেই হবে, এটা নেক্সট কনস্টিটিউশন অনুযায়ী। ফলে ওইটার জায়গার ভিত্তিতেই নারীর রাজনৈতিক অধিকার ফোরাম গঠিত হয়েছে। তারা নারীরা যাতে ইলেকশনে অংশ নেয় সেই ব্যাপারে উৎসাহিত করা হয়েছিল। তো সেই দিক থেকেই মানে মূলত প্রার্থিতার পাশে দাঁড়িয়েছেন। এই যে আমাদের ভাবি, তিনি রাজনীতি করেছেন, ঢাকা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আপনারা আসলে কে কার পাশে দাঁড়িয়েছেন, কে কার অনুপ্রেরণা ছিলেন? না, এটা আসলে তো আমরা একটা কালেকটিভ পলিটিক্স করি, ফলে প্রত্যেকের অনুপ্রেরণা মানে, কিন্তু আমাদের স্থানগত মানে পার্থক্যের কারণে এবং নানান কারণে যেভাবে আসলে নির্বাচনে আমার আরও ভূমিকা রাখা দরকার ছিল অন্য প্রার্থীদের ক্ষেত্রে, সেটা আসলে রাখা সম্ভব হয়নি। কেননা আমার নির্বাচনের কাজটা এমনভাবে এসে যে সময়ে এসে দাঁড়ালো, তাতে আমার পুরো নির্বাচনী এলাকাকে ভোটারদের কাছে পৌঁছানোর জন্য আমার সময় শেষ পর্যন্ত খুব কম ছিল। যার ফলে খুব বেশি ভূমিকা রাখতে পারিনি। খুব সময়, নতুন প্রতীক, নতুন জায়গা, সবকিছু মিলে। কিন্তু ফলে তাসলিমা আক্তার নিজের মতো করেই একটা তার প্রচার কাজ চালিয়েছেন। প্রচারণার কাজ প্রশংসিত হয়েছে, কিন্তু যেভাবে মানুষের মধ্যে আরও যাওয়া দরকার সেইভাবে পৌঁছাতে অতটা হয়তো এখনো সক্ষম হয়নি। কিন্তু এটা তো একটা অব্যাহত লড়াইয়ের বিষয়। আচ্ছা, বিভিন্ন গণমাধ্যমে এসছে যে আপনার সহধর্মিণী আপনার চাইতে বেশি সম্পদের অধিকারী, এই বিষয়ে কি বলবেন? মানে তার পিতা তাকে একটা মানে কি বলে যে পৈতৃক সূত্রে একটা ফ্ল্যাট তাকে দিয়ে গেছেন, ফলে ওইটা তার একটা বড় জায়গা। আর উনি নিজে অ্যাজ এ ফটোগ্রাফার এবং শিক্ষক হিসেবে আয় করেন।
এর বাইরে তো আসলে ফলে তার একটা মানে অ্যাপারেন্টলি কিছু আমার চাইতে বেশি আয় আছে। আচ্ছা, এই যে আপনি প্রতিমন্ত্রী হলেন, হওয়ার আগে এবং পরে জুনায়েদ সাকি কতটা বদলেছে আপনি ব্যক্তি হিসেবে মনে করেন কিনা যে বদলেছেন? না আসলে ঠিক পরিবর্তন কি হয়েছে সেটা তো আসলে আমার বিচার করার বিষয় চাইতে আমাকে যারা দেখছেন তারা বিচার করবেন। কিন্তু আমার নিজের জায়গা থেকে যেটা বলতে পারবো যে আমি ঠিক পরিবর্তিত হতে চাচ্ছি না, এক। দুই হচ্ছে যে না চাইলেও একটা পরিবর্তন ঘটবে, সেটা হচ্ছে যে যতক্ষণ আমি দায়িত্ব পালন করছি সেই দায়িত্বটা একটা বিশেষ দায়িত্ব। সেটার জন্য সুনির্দিষ্ট সময় মনোযোগের সাথে ওই কাজের মধ্যে থাকতে হবে, যার ফলে ওই সময়ের মধ্যে আপনি একই সাথে অনেক মানুষের সাথে যোগাযোগটা রাখা আগের মতো সম্ভব হবে না। যার ফলে আমার মানুষের সাথে যোগাযোগের জায়গায় একটা সমস্যা হচ্ছে, একটা সার্টেন টাইমে ফোন কিংবা প্রত্যক্ষ যোগাযোগটা কমে আসছে। সেটা হয়তো আমাকে ভিন্ন সময়ে সেটা হ্যাঁ সাকিব ভাই, আমরা এটা টের পাচ্ছি। আমরা আগে আপনাকে টক শোতে পেতাম, এখন আর পাচ্ছি না। তো আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। কবে থেকে আপনাকে আবার আমরা আলোচনায় পাবো? আশা করি আবার নিশ্চয়ই থাকবো, মানে কারণ টক শো একটা গুরুত্বপূর্ণ জায়গা। রাজনীতি তো রাজপথে তো হবেই, কিন্তু রাজনীতির চিন্তাটা কি সেটা কিন্তু টক শোগুলোতে আলাপ আলোচনা হয়। এবং আমাদের দেশে যে রাজনৈতিক অবস্থা মান সেটা অনুযায়ী হচ্ছে, কিন্তু সেটার সাথে জনগণের সরাসরি কমিউনিকেট করার একটা জায়গা থাকে, মানে জনগণ শুনছেন, তাদের কমেন্ট দিচ্ছেন, তারা বিচার করতে সুযোগ পাচ্ছেন। আরও বেশি একটু প্রত্যক্ষ অংশগ্রহণের কোনো কোনো সময় ব্যবস্থা থাকলে ভালো, ডিরেক্ট কমিউনিকেশন, সেরকমও কিছু অনুষ্ঠান হয়, কিন্তু ওইগুলো আরও বড় আকারে হওয়া দরকার, যেখানে রিয়েল ডিবেট হবে। মানুষের কথাগুলোই তো নিয়ে আসি, নিয়ে এসে প্রশ্নগুলো হয়। হ্যাঁ, প্রশ্নগুলো হয়, কিন্তু আবার ধরেন একদমই ডিরেক্ট অডিয়েন্স সহ যে মানে এরকম অনুষ্ঠান অনেকগুলো হয়েছে, সেটার পরিসরটা বাড়লে আরও এই জায়গাটা বাড়বে, কারণ এটাও একটা ডেমোক্রেটিক স্পেস যেখানে তর্ক হচ্ছে। এবং সে কারণেই আমি আশা করি যে অবশ্যই আমরা এটা পরিবর্তিত বাস্তবতা অনুযায়ী আরো বেশি কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করা যায় মানুষের সাথে। এই মুহূর্তে আপনি তবে এখনো মাঝে মাঝে পুরোপুরি ধাতস্থ হতে পারিনি আর কি। মানে এটা অনেক সময় একটু সচেতনভাবে খেয়াল রাখতে হয় যে একটা অবস্থার বদল ঘটেছে, আমি একজন জনপ্রতিনিধি কিংবা সরকারের মানে একটা দায়িত্বে আছি, এটা সবসময় মাথায় রাখতে হয় আর কি। আচ্ছা, ভবিষ্যতে কি ভাবনা রাখছেন? এই রাজনীতিতে আপনার অবদান কতটুকু হতে যাচ্ছে? আপনি আর নতুন কি দিতে পারবেন বাংলাদেশকে? না, আমরা তো একটা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেটাকে আমরা সামাজিক গণতন্ত্র বলি এই কারণে যে গণতান্ত্রিক ব্যবস্থা যে ন্যায় বিচার এবং খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সাটা প্রতিষ্ঠা করতে পারে। সেটা করতে গেলে এবং যে লড়াইটা আমাদের অব্যাহত মানে ভাবে করতে হবে, আমরা হয়তো এখন যে পর্যায়ে আছি 100% আমরা অর্জন করে ফেলবো সেটা তো আসলে কেউই বলছে না, কাজেই এবং সেটা বাস্তবতা হবে না। কিন্তু যতটুকু আমরা অর্জন করতে পারছি সেই অর্জনটাকে রক্ষা করা, অর্জনটাকে আরও প্রসারিত করার জন্য আরও লড়াই অব্যাহত রাখা, সেটার তো কাজ আছে। ফলে আমরা বরং বলতে পারেন আর একটা বৃহত্তর লড়াইয়ের ময়দানে এসে হাজির হয়েছি, যেটাতে পরিবর্তনের সূচনা যেটা হচ্ছে সেটা আরও অনেক বড় পরিসরে যাবে। তো সেইখানে সেই লড়াইয়ে থাকা, এটাই তো সেই ব্রতটাই শুরু থেকে নিয়েছিলাম, বাকি জীবনটাও সেখানেই থাকার চেষ্টা করব। এই ঈদ আনন্দে নিশ্চয়ই অনেক দর্শক আপনাকে দেখছে, বাংলাদেশের মানুষ দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে ওইটাই বলবো যে বাংলাদেশ যে নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে এত আত্মত্যাগের বিনিময়ে, সেখানে জনগণের অংশগ্রহণটা দরকার। অংশগ্রহণ মানে কেবল এই নয় যে আমরা কেউ কাজ মানে একটা মানে যাকে বলে কেবলমাত্র সমর্থন, মানে কোনো প্রশ্নহীন সমর্থন। অংশগ্রহণ মানে হচ্ছে যে তারা অংশও নেবেন, আবার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, সমালোচনাও করবেন, কিন্তু দায়িত্ব নেবেন। মানে জনগণ যখন প্রস্তুত হয় একটা পরিবর্তনের জন্য, তখন কিন্তু পরিবর্তনটা সফল হয়। এটা কেবলমাত্র একটা গভর্নমেন্ট কিংবা কতিপয় ব্যক্তি পারে না, কিন্তু এইটা একটা
সমাজের পরিবর্তন ঘটে যখন সমাজ সেটার জন্য প্রস্তুত হয়। ফলে এই যে প্রস্তুতিটা জনগণের দিক থেকে দরকার, সেইটা খুব জরুরি প্রশ্ন আজকে। এবং সেইখানে জনগণের অংশগ্রহণের জায়গাটা থাকলে আজকে যে পরিবর্তনের সূচনাগুলো হচ্ছে সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। অথবা এমনকি যেটা হচ্ছে না, মানুষের প্রত্যাশা পূরণ করছে না, সেটা নিয়েও মানুষ তার কথাগুলো জানাতে পারবে। জোনায়েদ সাকি ভাই, অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আমাদের ঈদ আড্ডা আরও একটু সুন্দর হলো আপনার আগমনে। না, ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সম্ভবত স্টার নিউজে আমার এটা প্রথম অনুষ্ঠান। দর্শক, এই ছিল আজকের ঈদ আলাপে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। পরিবার পরিজন নিয়ে, আপনজনদেরকে নিয়ে আপনার ঈদ ভালো কাটুক এই প্রত্যাশায় শেষ করছি।